সলভেন্সি মার্জিন কিন্তু মেনলি যেটা পরিমাপ করে সেটা হচ্ছে এই দুর্যোগের সময় বীমা দাবি মেটানোর ক্ষমতা। সলভেন্সি মার্জিন হচ্ছে এইটা, যে একটা কোম্পানির তার দায়ভার মেটানোর ক্ষমতা, তার কাছে কি ফান্ড আছে যেটা দিয়ে সে গ্রাহকের দাবি মেটাতে পারে। প্রধান সমস্যা যেটা আছে আমাদের শেয়ার হোল্ডার ফান্ড এবং পলিসি হোল্ডার ফান্ড আলাদা করার জন্য এখনো অন্তত কোনো গাইডলাইন আমি অন্তত জানা নেই, এখনো পর্যন্ত দেখিনি। সেটা পেলে হয়তো আমার দুটো ফান্ডকে সেগ্রিগেট করতে সুবিধা হবে। ল্যাপস পলিসি মানেই যে আমি দায়মুক্ত হয়ে গেলাম তা নয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো বা কোভিডের মতো কোনো মহামারী এলো, যখন বীমা দাবি বেড়ে যায়, অ্যাকচুয়ালি একটা কোম্পানির যদি আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে এই সময় কিন্তু সেই কোম্পানি অসুবিধায় পড়ে যেতে পারে। সেদিক থেকে সলভেন্সি মার্জিনের গুরুত্ব অপরিসীম। দর্শক, স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স নিউজ বিডির নিয়মিত আয়োজন উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই আয়োজনে একজন অতিথির সঙ্গে আমরা কথা বলি বীমা খাতের বিভিন্ন বিষয় নিয়ে। মূলত আমরা গুরুত্ব দেই সমকালীন বিভিন্ন বিষয়গুলো, যেগুলো বীমা খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করতে পারে। এইরকম বিশেষজ্ঞের বক্তব্য আমরা শুনি এবং তার মাধ্যমে বীমা খাতকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারি যে প্রচেষ্টা আছে, সেখানে বেসরকারি যে অংশগ্রহণ আছে, তার সাথে গণমাধ্যম হিসেবে আমরা যে ভূমিকাটা পালন করবার কথা সেটি আমরা করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবন বীমা কোম্পানিগুলোর সলভেন্সি মার্জিন নিয়ে। আমরা জানি যে সলভেন্সি মার্জিনটা এতদিন বাংলাদেশে ছিল না। এটি একটি নতুন চিন্তা নয়, এটি বহু বছর ধরে বিশ্বের অন্যান্য দেশ, প্রতিবেশী ভারত সহ সব দেশেই ব্যবহৃত হয়ে আসছে। আমাদের জায়গা থেকে এটা নতুন করে শুরু করেছে। এখন পর্যন্ত এটি সলভেন্সি মার্জিনের যে একটি নীতি কাঠামো করা হচ্ছে প্রবিধানমালা, সেটি খসড়া আকারে আছে, সেটি হয়তো চূড়ান্ত হবে। সেই বিষয়টিতে আসলে সলভেন্সি মার্জিন কেন দরকার, এটি থাকলে কি হয়, বীমার গ্রাহকদের জন্য কি সুবিধা, কোম্পানির আর্থিক স্বাস্থ্যটা কতটুকু ভালো হবে। আজকে এই সলভেন্সি মার্জিন নিয়ে আমাদের উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন এলআইসি বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা শাশ্বত রায়। আপনাকে আমাদের এই উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনাটা একেবারেই প্রাথমিকভাবে, কারণ যেহেতু বীমাটা এখনো আমাদের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছায়নি এবং সেই যাদের কাছে পৌঁছেছে তারাও বীমাটা নিয়ে খুব বেশি ওয়াকিবহাল না, সেখানে সলভেন্সি মার্জিন খুবই একটা টেকনিক্যাল অর্থনৈতিক বিষয় আসলে নিয়ে যারা নাড়াচাড়া করেন তাদের জন্য এটা আসলে প্রযোজ্য। কিন্তু সাধারণের জন্য বুঝবার উপযোগী করে যদি আমরা আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এলআইসিতে কাজ করার, সলভেন্সি মার্জিনটা আসলে কি? সলভেন্সি শব্দটাকে আপনি যদি বাংলা তর্জমা করেন, সেটার মানে হচ্ছে সাচ্ছল্য। দেখুন, বীমা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ব্যবসা। যে আমি যখন একজন গ্রাহকের বীমা করব, আমি লম্বা সময়ের জন্য বীমা করব এবং তার সাথে আমি গ্রাহককে কিছু তাকে দাবি দেওয়ার জন্য আমি একটা প্রমিস করি। বীমা তো তাই বেসিক্যালি। তো আমি এই দাবিগুলো মেটানোর জন্য প্রতিটি বীমা কোম্পানি কিছুটা প্রভিশন করে রাখে নিয়মিত তার যে বীমার ক্লেম দাবি মেটানোর জন্য। কিন্তু এইটার বাইরে ধরুন কিছু কিছু সিচুয়েশন এমন হতে পারে যেখানে হঠাৎ করে হয়তো বেশি বীমা এসে গেল, মেনলি ডেথ ক্লেম যদি হঠাৎ বেশি এসে যায়, ধরুন কোনো ন্যাচারাল ক্যাটাস্ট্রফিক হতে পারে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তাহলে সেই সময় যদি আমার হঠাৎ মৃত্যু দাবি অনেক এসে যায়, তখন তো কোম্পানিকে দিতে হবে। সলভেন্সি মার্জিন কিন্তু মেনলি যেটা পরিমাপ করে সেটা হচ্ছে এই দুর্যোগের সময় বীমা দাবি মেটানোর ক্ষমতা। এটা হচ্ছে একদম সহজ ভাষায় সলভেন্সি মার্জিন। মানে আর্থিক সক্ষমতাটা কোম্পানিটার একদম, মানে নিয়মিত বীমার জন্য আমার একটা রিজার্ভ বা আমার একটা আলাদা করে ফান্ড থাকার কথা, যেটা থেকে আমি নিয়মিত বীমাগুলো দেবো। সলভেন্সি মার্জিনটা থাকবে হচ্ছে যে আমার যদি হঠাৎ কোনো এক্সিজেন্সি হয়ে যায়, অর্থাৎ একটা কোম্পানির তার যে আর্থিক সক্ষমতা তার একটা পরিমাপ বলতে পারে। এবার সলভেন্সি মার্জিনটা পরিমাপ করা হয় মেনলি হচ্ছে যে আমাদের যে একটা করে বার্ষিক অ্যাকচুরিয়াল ভ্যালুয়েশন করা হয়। অ্যাকচুরিয়াল ভ্যালুয়েশনে কি করা হয়, আমাদের টোটাল যে সম্পদ বা অ্যাসেট, সেই অ্যাসেটের একটা মাপ করা হয়, তার হিসাব করা হয় যে একটি কোম্পানির কত টোটাল সম্পদ আছে। এবার সম্পদের মধ্যে অনেক রকম ভাগ থাকতে পারে। সম্পদের মধ্যে ধরুন আমার ব্যাংকে টাকা থাকতে পারে, লিকুইড ক্যাশ থাকতে পারে, আবার লিকুইড ক্যাশ আমার ব্যাংকে থাকতে পারে, ফিক্সড ডিপোজিট থাকতে পারে, শেয়ার থাকতে পারে, ডিবেঞ্চার কিনতে পারে, মিউচুয়াল ফান্ড, এমনকি আমার যেটাকে আমরা রিয়েল এস্টেট বলি, মানে ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল দু ধরনেরই আমার সম্পদ থাকতে পারে। এবং এই প্রতিটা সম্পদ তাদের যে ভ্যালুয়েশন, অর্থাৎ একটা সম্পদ তার আজকের দিনে তার কি তার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, সেইটা পরিমাপ করার জন্য একটা গাইডলাইন থাকে। যে আমার একটা ব্যাংক এফডি আমাকে করলাম, সেটা হয়তো আমাকে একটা সার্টেন পিরিয়ডের পরে আমাকে হয়তো সে 8% বা 10% হারে আমাকে সুদ দিয়ে সে ফেরত দেবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন তার মাঝামাঝি,
তার আজকের দিনে তার ভ্যালু কত। একইভাবে শেয়ার মার্কেট, বন্ড বা ইভেন রিয়েল এস্টেট, তার কিছু কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইন দিয়ে একটা তার যে মোট সম্পদের পরিমাণ সেটা প্রথমে পরিমাপ করা হয়। এবং একই সাথে অ্যাকচুয়ারি যেটা করে সেটা হচ্ছে যে মোট যে দায়ভার, সেই সেটাকেও তারা পরিমাপ করে। এবার দায়ভারের মধ্যে আমি দায়ভারটা কি করে পরিমাপ করব আজকের দিনে, এটা অনেক রকম মেথড আছে। অ্যাকচুয়ারিরা বিভিন্ন মডেল তারা অনুসরণ করে। ধরা যাক একটা পার্টিকুলার পলিসিতে তার দায়ভার হচ্ছে এইভাবে আমরা হিসেব করতে পারি যে তাকে যে বেনিফিটগুলো, তার যে পলিসির সুবিধাগুলো আমরা ভবিষ্যতে দেবো, যেটাকে আমরা বলতে পারি ফিউচার বেনিফিটস, তার যে বর্তমান ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার বেনিফিটস, এটাকে আমি পরিমাপ করলাম, সেটা আমার অবভিয়াসলি আমার দায়ভারের মধ্যে আসছে। এবং একই সাথে আমরা ধরুন ভবিষ্যতে যে প্রিমিয়ামগুলো আসবে তার যে বর্তমান ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার নেট প্রিমিয়াম, এটা হয়তো একটু শোনা টেকনিক্যাল হয়ে যাচ্ছে, বাট সোজা কথায় একটা পলিসিতে আমার ভবিষ্যতে যা দায়ভার হবে এবং ভবিষ্যতে আমার যে প্রিমিয়াম সেখান থেকে আসবে, সেইটাকে আমি বর্তমানে নিয়ে আসি। মানে এটাকে আমি আরেকটু খুলে হয়তো বললে আমাদের দর্শকদের সুবিধা হবে। মানে আমরা যখন একটা যে কোনো টাকাকে ভবিষ্যতে 10 বছর পরে তার কত ভ্যালু দাঁড়াবে, এটা আমরা হিসেব করি কি করি, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করি। এটাকে যে আমি ঠিক উল্টে দিই যে 10 বছর পরে একটা টাকা, সে ধরা যাক 1,20,000 টাকা, তার বর্তমান ভ্যালু কত, আমরা তার উল্টোটা ক্যালকুলেট করি, যেটাকে বলে ডিসকাউন্টিং। তো এখানে আমরা যেটা করি, ভবিষ্যতের যেটা আমার কাছে আসবে তার বর্তমান ভ্যালুটা, এটা হচ্ছে দায়ভারের ক্যালকুলেশন। প্রতিটা প্ল্যানের জন্য, প্রতিটা পরিকল্পনা একটা বীমা কোম্পানির থাকে, তার প্রতিটা পরিকল্পনার জন্য তার প্রতিটি পলিসিতে তার যে দায়ভার সেটাকে অ্যাকচুয়ারি ক্যালকুলেট করে প্রতিটাকে। এবং সেই ক্যালকুলেট করার পরে তার টোটাল যে সম্পদ, টোটাল যে লায়াবিলিটি, দুটোর মাঝখান যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা বলি অ্যাভেলেবল সলভেন্সি মার্জিন, অর্থাৎ যেটা উপলব্ধ আমার কাছে রয়েছে। আমার মোট সম্পদ একটা পেলাম এবং আমার মোট দায়ভার একটা পেলাম, দুটোর ডিফারেন্স। তার মানে সলভেন্সি মার্জিন রেশিওটা যার যত ইতিবাচক হবে সেই কোম্পানির আর্থিক স্ট্রেংথটা তত ভালো। না, এটার সাথেও আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আমার ধরুন টোটাল যা দায়ভার আমার প্রতিটি পলিসি পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি প্ল্যান অনুযায়ী আলাদা করে হয়, প্রতিটি পলিসির জন্য আলাদা করে হয়। এইবারে এরকম তো হবে না যে আমার সব পলিসি হোল্ডার একসাথে আমার মৃত্যু দাবি দিতে হবে। সেই জন্য একটা আন্তর্জাতিক একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে একক বীমার ক্ষেত্রে সাধারণভাবে 4% অফ দ্য টোটাল দায়ভার লায়াবিলিটি সাধারণভাবে ধরা হয়, যেটাকে বলা হয় রিকোয়ার্ড সলভেন্সি মার্জিন, মানে প্রয়োজনীয় সলভেন্সি মার্জিন। অর্থাৎ আমি টোটাল দায় থেকে 4% নিলাম একক বীমার জন্য। একইভাবে গোষ্ঠী বীমার জন্য 3% নেওয়া হয়। এটা আন্তর্জাতিক প্র্যাকটিস, এটা ভ্যারি করতে পারে এক একটি দেশে। বাংলাদেশে 4% বা 3%ই ধরা আছে, যে গাইডলাইন আমাদের নিয়ন্ত্রক সংস্থা দিয়েছে তাতেও সেটা করা আছে। এবার আপনি মোট দায়ভারের 4% নিয়ে আপনি অ্যাভেলেবল সলভেন্সি মার্জিন বার করলেন এবং আপনার মোট সম্পদ থেকে মোট দায়ভারের যে বিয়োগফলটা সেটা হলো আপনার অ্যাভেলেবল, আপনার কাছে আছে অ্যাভেলেবল সলভেন্সি মার্জিন। এদের যে রেশিওটা সেটাকে বলা হয় সলভেন্সি মার্জিন রেশিও বা সলভেন্সি মার্জিন পার্সেন্টেজ। সেটা সাধারণভাবে হওয়া উচিত 1-এর উপরে, 1-এর বেশি, অর্থাৎ 1 থাকলে সেটাকে বলা যাবে যে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আপনার যে নেট লায়াবিলিটি এবং আপনার যে সম্পদটা যেন কখনোই মানে দায়ভারের চেয়ে কম না হয়। 1 মানে কি আমার মোট সম্পদ এবং এটা সমান আছে, যদি এটা বেশি থাকে, এই গাইডলাইনটা এক একটি দেশে এক এক রকম। যেমন আপনি ইন্ডিয়ার কথা বলছিলেন, সেখানে 150% বা 1.5 টাইমস। বাংলাদেশে যে গাইডলাইন আমাদের নিয়ন্ত্রক সংস্থা দিয়েছে তাতে তারা বলেছে 1-এর বেশি হতে হবে সলভেন্সি মার্জিন রেশিও। তো এইটা পুরোটাই ক্যালকুলেশন করেন আমাদের অ্যাকচুয়ারি। এবার এর সাথে আরো কিছু কিছু বিষয় হয়তো জড়িয়ে থাকে, বাট সেগুলো এগেন টেকনিক্যাল। মানে মেইন বিষয় হচ্ছে যে সলভেন্সি মার্জিন হচ্ছে এইটা, যে একটা কোম্পানির তার দায়ভার মেটানোর ক্ষমতা, তার কাছে কি ফান্ড আছে যেটা দিয়ে সে গ্রাহকের দাবি মেটাতে পারে। তার মানে হচ্ছে সলভেন্সি মার্জিনের এই যে কাঠামোটা যেটা আমরা এই নতুন প্রবিধানমালার মধ্যে দিয়ে পেতে যাচ্ছি, তার মানে একটা কোম্পানি সম্পর্কে আমি একদম পুরো ডায়াগনোসিস করে ফেলতে পারছি তার হেলথটা কিরকম, এবং সেই হেলথের ভিতরে তার আমি ফিউচার ফোরকাস্টও আমি করতে পারছি যে আসলে সে এই ট্রেন্ডে যদি যেতে থাকে তাহলে তার ব্যবসাও বাড়বে এবং তার পেনিট্রেশনও বাড়ার সঙ্গে সঙ্গে তার ইকোনমিক
যে সক্ষমতা বাড়বে, সেটা দেশে আবার প্রিমিয়াম যে দাবি সেটা পরিশোধ করতে পারবে। এইটা এত গুরুত্বপূর্ণ একটা সলভেন্সি মার্জিন পৃথিবীর সবখানেই আছে, আমাদের অনেকটা দেরি হয়েছে। তারপরেও দেরি হওয়ার পরে আমরা যেটা রূপরেখাটা পেয়েছি সেটা আসলে কতখানি যুগোপযোগী? আর দেখুন, গাইডলাইনটা এখন যেটা দেওয়া আছে তাতে ইডরা কিছু আমাদের ফরম্যাট দিয়েছে যেগুলোতে রিপোর্টিং করতে হবে, তার টোটাল অ্যাসেট বা মোট সম্পদ এবং তার টোটাল দায়ভার, এবং লাস্টে সলভেন্সি মার্জিন ক্যালকুলেশনের জন্য একটি ফরম্যাট রয়েছে। এখানে হয়তো ধরুন লাস্ট মানে সলভেন্সি মার্জিন ক্যালকুলেশনের যে পদ্ধতি তারা বলেছেন তাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার ফান্ড এবং পলিসি হোল্ডার ফান্ড দুটোকে আলাদা করার জন্য। মানে যারা উদ্যোক্তা পরিচালকরা যে টাকা দিয়ে তারা কোম্পানিতে বিনিয়োগ করেন তাদের টাকা, আর প্রিমিয়াম থেকে যে আয় বা অন্যান্য সম্পদ থেকে যে আয় আসে সেটা আলাদা করবে দুটো অ্যাকাউন্ট। একদম সঠিক বলেছেন। মানে একটা বীমা কোম্পানি যখন আমি শুরু করলাম তখন তার টাকা পুরোটাই শেয়ার হোল্ডাররা দিচ্ছেন, এবং তখন তার পলিসি হোল্ডারদের ফান্ড কিছু নেই, এবং আস্তে আস্তে সে যখন ব্যবসা শুরু করলো তার প্রিমিয়াম আসতে আরম্ভ করলো, পলিসি হোল্ডার ফান্ড আস্তে আস্তে গ্রো করবে। এবং একটা বীমা কোম্পানি শুরু যখন করলো তার মানে প্রথম দিকে তার খরচ অনেক বেশি হবে, কারণ তাকে তার অফিসে মানে বিভিন্ন জায়গায় বানাতে হবে, তার সিস্টেম তৈরি করতে হবে। তো প্রথম দিকে সবসময় বীমা কোম্পানির খরচ বেশি থাকে। প্রাইমারিলি শেয়ার হোল্ডার ফান্ডটা থাকবে, যেটা আপনি বললেন যে শেয়ার হোল্ডারদের তাদেরকে ডিভিডেন্ড দেওয়া যদি হয় সেখান থেকে দেওয়া হবে, অর্থাৎ শেয়ার হোল্ডাররা যে ফান্ড দিয়েছেন সেটা ইনিশিয়ালি বেশি থাকে এবং পলিসি হোল্ডারের ফান্ডটা প্রথম দিকে কম থাকবে। আস্তে আস্তে যত বীমা কোম্পানি তার ব্যবসা বাড়াবে তার পলিসি হোল্ডারের ফান্ড আস্তে আস্তে বাড়বে, এবং পলিসি হোল্ডারদের ফান্ড থেকে পলিসি সংক্রান্ত যাবতীয় খরচ, তার প্রিমিয়াম সবকিছু সেখানে যোগ হবে। আর শেয়ার হোল্ডারদের সংক্রান্ত আমার যা খরচা ডিভিডেন্ড বা অন্যান্য সেটা শেয়ার হোল্ডার ফান্ড থেকে যাবে। দুটির আলাদা ব্যালেন্স শিটও অনেক জায়গায় তৈরি করার কথা বলা আছে। এখন এখানে যে গাইডলাইনটা এসছে সেখানে কিন্তু এই দুটি ফান্ডকে কি করে আলাদা করা হবে, কারণ একটা কোম্পানি যখন এখানে শুরু হচ্ছে তখন সে একটাই ফান্ড নিয়ে শুরু করছে যেটা শেয়ার হোল্ডার ফান্ড, পলিসি হোল্ডার ফান্ড তখন কিছু নেই। এবং শুরু থেকে যেহেতু কোনো গাইডলাইন নেই, আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা কোম্পানিকে বলা হয় যে তোমার শেয়ার হোল্ডার ফান্ড এবং পলিসি হোল্ডার ফান্ডকে আলাদা করতে হবে, সেক্ষেত্রে একটা শুধু টাইম নয়, আপনাকে একটা গাইডলাইনেরও বোধহয় প্রয়োজন আছে যে আমি কিভাবে আজকের দিনে সেগ্রিগেট করব। মানে আর্থিক রিপোর্টিং এর যে গাইডলাইনটা আছে সেখানে সেগ্রিগেটটা করতে হবে এই দুই ভাগে। হ্যাঁ, ন্যাচারালি আমি শেয়ার হোল্ডার ফান্ড এবং আমার পলিসি হোল্ডার ফান্ড এখন মিলেমিশে এক জায়গায় আছে, আমার মোট সম্পদের হিসাব আমরা দুটো মিলিয়েই করছি। সেখানে এটাকে আলাদা করতে গেলে কিছু গাইডলাইন্স এর প্রয়োজন আছে, যেটা এখনো পর্যন্ত পাইনি আমরা। সেটা ফেলে নিশ্চয়ই দুটোকে আলাদা করা সম্ভব হবে। এটা এখন যে সলভেন্সি মার্জিন ক্যালকুলেট করা যায়, অ্যাকচুয়ারি ক্যালকুলেট করে, সেটা কিন্তু মোট সম্পদ সে নেয়, সেখানে পলিসি হোল্ডার ফান্ড এবং শেয়ার হোল্ডার ফান্ড একসাথে যুক্ত করেই তারা। এখন যেটা নিচ্ছে সেটা আসলে অ্যাকচুয়ারি যখন এটা ভ্যালুয়েশনটা করছে, এটা তো অনেক বেশি অ্যাকচুয়ালি কার কোন পরিমাপের ভিত্তিতে কতটুকু করলে নিশ্চয়ই একটা কাঠামোর মধ্যে দিয়ে করে, কিন্তু তার মধ্যে তো ফাঁক ফোকর থাকতে পারে যে অ্যাসেট ভ্যালুয়েশনটা বাড়ানো বা কমানো, এই সুযোগ তো থেকে যায়, যেটা সলভেন্সি অ্যাকচুয়ালি দেখুন সম্পদের যে ভ্যালুটা, যেটা অনেক সময় আমরা ম্যানিপুলেশন করার যে কথাগুলো দেখি, সেইটা দূর হবে কিনা সলভেন্সি মার্জিনটা যখন পুরোপুরি একটা কাঠামোর মধ্যে আসবে। ঠিক, এখন অ্যাকচুয়ারি যখন তার ভ্যালুয়েশন করেন তারা বিভিন্ন মডেল ইউজ করেন, অ্যাকচুয়ারিয়াল মডেল, কিন্তু তারা যখন ভ্যালুয়েশন যখন করবেন তারা যেই দেশের কোম্পানি সেই দেশের যে গাইডলাইন অবভিয়াসলি সেই দেশ মেনেই তারা করবেন। একজন অ্যাকচুয়ারি বাংলাদেশের একটি কোম্পানি যখন ভ্যালুয়েশন করছে অ্যানুয়াল ভ্যালুয়েশন, তখন তারা এখানের যে নীতি প্রবিধান যা আছে তার বেসিসেই তারা করবে। এখানে সম্পদের হিসাব করার জন্য এখানে কিছু কিছু জায়গায় এখনো হয়তো গাইডলাইন পুরো ক্লিয়ার নেই বা সম্পূর্ণ নেই। ভবিষ্যতে আমরা আশা করছি সেগুলো পেলে হয়তো ব্যাপারটা আরো সুবিধে হবে। প্রধান সমস্যা যেটা আছে আমাদের শেয়ার হোল্ডার ফান্ড এবং পলিসি হোল্ডার ফান্ড আলাদা করার জন্য এখনো অন্তত কোনো গাইডলাইন আমি অন্তত জানা নেই, এখনো পর্যন্ত দেখিনি। সেটা পেলে হয়তো আমার দুটো ফান্ডকে সেগ্রিগেট করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আরেকটা যে আমাদের বীমার ব্যবসাটাই হচ্ছে আসলে আপনাদের পুঁজি বা আমাদের হচ্ছে যে কি বলবো, এটাই আমাদের অ্যাসেট, যেটাকে আপনারা নতুন নতুন করে বীমা দাবি পরিশোধ এবং নতুন করে কাস্টমার ধরছেন। এই সলভেন্সি মার্জিনটা যখন চালু হবে, কোম্পানিগুলোকে কিছু নতুন জিনিসের সংযোজন করতে হবে, তার পুরো চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য আর্থিক প্রতিবেদনের সাথে যুক্ত করে করতে হবে সলভেন্সি মার্জিন। এইটা কোম্পানিগুলোকে কতখানি স্বচ্ছ করে তুলবে বা আরো খানিকটা
স্ট্রেনদেনিং বলতে আমরা যেটা বুঝি যে তারও ব্যবসাটাকে আরো বেশি একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে সহায়তা করবে। এই মুহূর্তে আমার যদি অ্যাসেট ভ্যালুয়েশন বা সম্পদের পরিমাপ করার সময় যদি গাইডলাইন না থাকে, আমি আমার সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারি। ফুলিয়ে ফাঁপিয়ে যদি দেখাই, আমার মোট সম্পদ বেশি হলে আমার সলভেন্সি মার্জিনও বেশি হবে। কিন্তু যে মুহূর্তে আমি একটা গাইডলাইন পাবো যে আমার ট্যাঞ্জিবল অ্যাসেট, রিয়েল এস্টেট এইভাবে ভ্যালুয়েশন হবে এবং আমার বাকি যেগুলো শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট সেগুলো এইভাবে ভ্যালুয়েশন হবে, একটা গাইডলাইন দেওয়া আছে, একেবারে নেই এমন না, গাইডলাইন দেওয়া আছে সেখানে। এবং তার বেশি যে সম্পদের মূল্যায়ন করলে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে গেলে প্রতিটি কোম্পানির বা কিছু কোম্পানির অন্তত হতে পারে অ্যাকাউন্টসটাকে তাদের একটু অন্যভাবে সাজাতে হবে, অন্যভাবে তাদের অ্যাকাউন্টিংটা করতে হবে। একইভাবে লায়াবিলিটির ক্ষেত্রেও তাই, লায়াবিলিটি ক্যালকুলেট করার সময়ও আমাকে কিছু কিছু দায়ভার সেইভাবে হিসেব করে আমাকে আমার টোটাল মোট দায়ভার আমাকে হিসাবে আনতে হবে। এবং দুটোর মধ্যে যে আমার ডিফারেন্সটা, যেটাকে আমরা অ্যাভেলেবেল সলভেন্সি মার্জিন, কারণ অ্যাভেলেবেল সলভেন্সি মার্জিনটা খুব গুরুত্বপূর্ণ বললাম, কারণ তার উপরেই আমরা সলভেন্সি মার্জিন রেশিওটা বার করি বা পার্সেন্টেজটা বার করি। হ্যাঁ, একটা বিষয় ছোট মনে হলো আলোচনা, বিভিন্ন সময় আমরা যখন ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে গিয়ে দেখি ইন্স্যুরেন্স কোম্পানির কিছু মানুষের, সবার না নিঃসন্দেহে, তাদের মনোবৃত্তিটা এরকম, মনোভাবটা এরকম যে একটা প্রিমিয়ামের তো যে দায়ের কথা যেটা বলছেন যে আমি তো 2 বছর পরে এটা ল্যাপস হয়ে যাবে, ওটা বা 3 বছর পরে ল্যাপস হয়ে যাবে, ওটা আর আমার দায় হিসাবে হবে না। কিন্তু আলটিমেটলি তো ওটাও একটা দায়, কারণ একটা সার্টেন অ্যামাউন্টের পরে তো আপনাকে ওই টাকাটা তো দিতে হবে যে টাকাটা সে দিচ্ছে। এটাও ঠিক বলেছেন যে আমার পলিসি ল্যাপস হয়ে গেল মানে আমি দায় মুক্ত হয়ে গেলাম, এরকম নয় ব্যাপারটা। যে একটা ল্যাপস পলিসিতে সাধারণভাবে আমার ডেথ ক্লেম হয়তো ফুল সাম অ্যাসিওর দেওয়ার কথা নয়, কিন্তু একটা পলিসি যদি পেড আপ কন্ডিশনে থাকে তাহলে গ্রাহককে আমাকে পেড আপ ভ্যালুটা দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে পলিসি তো পুনর্চলনও করা যায়, সেক্ষেত্রে পুনর্চলন করতে গেলে আবার তার দাবিগুলো সবই আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এক্ষেত্রে যেটা অ্যাকচুয়ারিরা করে যে প্রতিটা কোম্পানি তাদের অভিজ্ঞতার ভিত্তিতে, যে ধরুন 100 পলিসি ল্যাপসড আছে, তার মধ্যে গড়পড়তা কতগুলি পলিসি পুনর্চলন হয়, সেগুলোকে কিন্তু তারা তাদের দায়ভার মানে রিভাইভাল বা রিনুয়াল, সেটাকে তারা কিন্তু হিসাবে ধরে নেয়। যে ধরা যাক এবারে অভিজ্ঞতায় দেখা গেছে যে একটা এক্স কোম্পানিতে মোটামুটি প্রতি 100টার মধ্যে 5টা বা 7টা পলিসি পুনর্চলন হয়, রিভাইভাল হয়, তারা কিন্তু তাদের হিসেবে 5% তারা ধরে নেয় তাদের যখন দায়ভার ক্যালকুলেশন করে। এটা অ্যাকচুয়ারির মডেলে আছে। কাজেই ল্যাপস পলিসি মানেই যে আমি দায়মুক্ত হয়ে গেলাম তা নয়। এখন এই সলভেন্সি মার্জিনের যে পরিকল্পনাটা বা প্রবিধানটা আমরা পেলাম, এইটা আসলে অন্য দেশের যদি আমি একটা তুলনা করি, এটা আসলে এতদিন পরে আমরা চালু করছি, সেই চালু করার যে কাজটা সরকার করছে, এটাতে এর পরবর্তীতে বিআইএ যাবে বা স্টেক হোল্ডারদের সাথে মিটিং হবে, তারপর আলোচনার ভিত্তিতে এটার আসলে আর্জেন্সিটার দিক থেকে যদি দাঁড়ায়, আমরা এই কথাটা বারবার বলছি এই কারণে আসলে অনেকটা দেরি হয়েছে। আর কি দেরি করাটা সমীচীন হবে কিনা, নাকি এটা দ্রুত? আসলে অলরেডি ডিসকাশন হয়েছে বিভিন্ন দিকে। আমি বিআইএ থেকে কিন্তু আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, তারা বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সাথে আলোচনা করে তারা তাদের রেকমেন্ডেশন অলরেডি দিয়েছেন আমাদের নিয়ন্ত্রক সংস্থাকে। তা ঠিক আছে, ইংরেজিতে বলেন বেটার লেট দ্যান নেভার। এতদিন ছিল না, সেটা আপনি কিছু করবেন, এটা আজকে যখন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকে আমরা স্বাগতম জানাচ্ছি। এখানে কি কোনো নতুন কোনো চিন্তা, যেহেতু আপনার একটা অভিজ্ঞতা আছে বাইরের দেশে, এবং আমরা যতটুকু জানি যে আপনি এলআইসির হয়ে অন্য দেশেও কাজ করেছেন, শুধু ভারতে না, এখন বাংলাদেশে কাজ করছেন, অন্য দেশের প্র্যাকটিসটার আদলে যদি আমরা একটু চিন্তা না করলে অন্তত তাদের সাথে যদি আমরা একটু তুলনা বা সাদৃশ্যের কথা চিন্তা করি, যে এটাকে আসলে আরো কিছু অ্যাড করে যে কোন জায়গাগুলোতে এখনই শক্তভাবে আমরা যেন দাঁড়াতে পারি, যেন সলভেন্সি মার্জিনের এই পার্টটা বাংলাদেশের দেরিতে শুরু করেছে, কিন্তু এটা শক্ত কাঠামো বা ভিত্তির উপর আমরা চালু করেছে, কোনো অ্যাড করার কোনো বিষয় আছে কিনা? একটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে অ্যাকাউন্টিং গাইডলাইনে কিছু কিছু আরো ওখানে অত স্বচ্ছতার জায়গা, স্বচ্ছতা বলবো না, আরো ডিটেইল গাইডলাইনের প্রয়োজন আছে সম্পদের মূল্যায়ন নিয়ে। সম্পদের মূল্যায়ন এবং দায়ভার মূল্যায়নের ক্ষেত্রেও হয়তো আরো একটু ডিটেইল গাইডলাইন, প্লাস যেটা আলোচনা আমরা করলাম যে শেয়ার হোল্ডার ফান্ড এবং পলিসি হোল্ডার ফান্ডের সেগ্রিগেশন, মানে দুটোকে আলাদা করার জন্য কোনো গাইডলাইন এলে নিশ্চয়ই সেটা তো আরো হেল্প করবে, এবং সেটা প্রয়োজনও আছে। ইনফ্যাক্ট সেটা এই মুহূর্তে সেটা হয়তো আসবে, আমরা আশা করছি আগামী দিনে সেই গাইডলাইনও আমাদের কাছে আসবে। অনেক ধন্যবাদ। তবে একটা জিনিস না বললেই নয়, এই আলোচনা থেকে আমরা যে জিনিসটি জানলাম, দিন শেষে আমাদের মোটো তো পলিসি হোল্ডার,
তারাই তো আমাদের অ্যাসেটের 90% তারা তাদের সম্পদ হিসাবে আমরা কাউন্ট করি, জানি। তারা আসলে এই সলভেন্সি মার্জিন ইতিবাচক থাকছে কিনা বা থাকলে কতটুকু থাকছে এটা তো তারাও জানতে পারবে। তারা আসলে কিভাবে এটাতে উপকৃত হবে দিন শেষে, বা তারা কতটুকু আশ্বস্ত হতে পারবে যে অমুক কোম্পানিটাতে সলভেন্সি মার্জিনটা এমন আছে? দেখুন, বীমা ব্যবসাটাই এরকম যে আপনি নতুন ব্যবসা কেউ বেশি করলো মানেই যে সেই কোম্পানিটা আপনার দাবি মেটাতে সক্ষম, সেটা নাও হতে পারে। তো সাধারণভাবে আমি যখন একটা বীমা কোম্পানিকে দেখছি, যেটা হয়তো আমি সাধারণভাবে বড় কোম্পানি ভাবছি বা ছোট কোম্পানি ভাবছি, তার বীমা দাবি মেটানোর ক্ষমতা কিন্তু ওইটা থেকে বোঝা যাবে না যে একটা ব্যবসা তার বেশি হচ্ছে মানে তার বীমা দাবি মেটানোর ক্ষমতা বেশি, সেটা নয়। সলভেন্সি মার্জিন ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি ভেতরের চিত্রটা যেটা আপনি বলছিলেন যে তার আর্থিক সক্ষমতার মানে চিত্রটা কিন্তু সামনে নিয়ে আসে, মানে পুরো সিটি স্ক্যানের রিপোর্ট। একদম ঠিকই বলেছেন। তো এটা যেহেতু আর্থিক সক্ষমতার অ্যাকচুয়াল চিত্রটা, সঠিক চিত্রটা আমাদের সামনে তুলে ধরে, গ্রাহক সেদিক থেকে উপকৃত হবেন। তিনি জানতে পারবেন যে আমি যে কোম্পানিতে আমার বীমা করেছি সেই কোম্পানিটির আর্থিক সক্ষমতা কিরকম। যে কারণ আমরা দেখেছি কিছু কিছু, ধরুন কোভিডও আমরা দেখেছি, কোভিডের সময় অনেক জায়গায় অনেক ডেথ ক্লেম অনেক বেড়ে গেছিল। তো এইরকম সিচুয়েশনে ধরুন সাধারণভাবে বীমা করছি, বীমার দাবি মেটাচ্ছি, ব্যবসা চলছে, বা যখন এরকম সিচুয়েশন আসে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো বা কোভিডের মতো কোনো মহামারী এলো, যখন বীমা দাবি বেড়ে যায়, অ্যাকচুয়ালি একটা কোম্পানির যদি আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে এই সময় কিন্তু সেই কোম্পানি অসুবিধায় পড়ে যেতে পারে। সেদিক থেকে সলভেন্সি মার্জিনের গুরুত্ব অপরিসীম। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন আমাদের উন্নয়ন বীমা অনুষ্ঠানে সলভেন্সি মার্জিন, যদি একটু টেকনিক্যাল বিষয় কিন্তু সহজ করে আমাদের অতিথি যেভাবে বুঝিয়েছেন এলআইসি বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা শাশ্বত রায়, সেটি আসলে খুবই যৌক্তিক। যে আপনি আসলে কোম্পানিটাকে এক বাক্যে যদি বোঝার সুযোগ থাকে যে আপনি কোম্পানিটাতে বিনিয়োগ করবেন বা বীমা করছেন, তার স্বাস্থ্যটা কেমন সেটা বোঝার একটা সূচক, যেটি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সূচকে ব্যাসেল 1, ব্যাসেল 2, ব্যাসেল 6 পর্যন্ত গিয়ে প্রকাশ করছে বা ক্যামেল রেটিং করে যেভাবে, ঠিক একইভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকেও কিন্তু এই যে রেটিং ইন্টারন্যাশনাল এই প্র্যাকটিসটা, কারণ বাংলাদেশের বীমা কিন্তু শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী যে বীমা চলছে তারই একটা বাংলাদেশের আমরা ব্যবসা বাণিজ্য করছি। ফলে আজকের এই আলোচনা কিছুটা হলেও বীমা খাতকে এগিয়ে নিতে সহায়তা করবে। আর যে আলোচনাটি এসেছে যে আইডিয়ার উদ্যোগ নিয়েছে একটা বড়, যে দুটোকে আলাদা করা, দুটো ফান্ড, অর্থাৎ যারা উদ্যোক্তা পরিচালক তাদের যে অর্থটা এবং বীমার যে প্রিমিয়াম বা পলিসি আয় থেকে যে টাকাটা আসলো সেটাকে আলাদা করে ফেলা, এর মাধ্যমে আরো বেশি স্বচ্ছতা আনা সম্ভব। এই জন্য যে গাইডলাইনটি করা দরকার, অর্থাৎ আর্থিক নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে এখন ঘরে ধরে আমরা একসঙ্গে করছি, সেটাকে সেগ্রিগেট করা, অর্থাৎ আলাদা করবার জন্য যে প্রবিধানমালাটা বা গাইডলাইনটা দরকার, সেটিও একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা হয়তো শুরু করবে। এই আশাবাদ জানিয়ে আজকে শেষ করছি উন্নয়ন বীমা অনুষ্ঠানে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইন্স্যুরেন্স নিউজ বিডির সঙ্গেই থাকবেন।